টি-20 বিশ্বকাপের আয়োজন, সবগুলো দলের শক্তি, দুর্বলতা, পরিসংখ্যান কিংবা মাঠের লড়াই সবকিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এখন টেলিভিশনের বিশেষ আয়োজন 20 কুড়িতে। আর পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি তাসরনিফের। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী শরীফ রওশন। স্বাগত জানাচ্ছি 20 কুড়ি আয়োজনে। আমরা বিশ্বকাপের যে ম্যাচটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সকালে একটি ম্যাচ ছিল, দুটি ম্যাচ নিয়ে আলোচনা করব। এবং প্রথমে যদি অস্ট্রেলিয়া এবং ওমানের যে ম্যাচটা আমরা দেখেছি, ওমান দুর্বল দল অস্ট্রেলিয়ার তুলনায়, সেই ম্যাচটা আসলে অনুমেয় ছিল কি হবে, সেই জায়গায় অস্ট্রেলিয়ার ব্যাটার আসলে ওমানের বিপক্ষে কতটুকু জ্বলে উঠতে পেরেছে বলে আপনার মনে হচ্ছে? আমার তো মনে হয় খুব ভালো জ্বলে উঠতে পেরেছে, যেখানে আসলে আমরা অস্ট্রেলিয়ার ব্যাটারদেরকে কিন্তু হট ফেভারিট বলা হচ্ছিল একদম মিশন শুরু হওয়ার আগে থেকে, যে এবারে অন্তত অনেকদিন পর এবার হয়তো বা শিরোপা ঘরে তোলার সম্ভাবনা দেখছে অনেকেই। সেক্ষেত্রে ওমানের মতো একটা দলের আসলে সহযোগী সদস্য আইসিসির, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে তো ডেফিনেটলি আমরা এগিয়ে রেখেছে এবং ব্যাটটাও কিন্তু সেভাবে দেখা শুরু করেছিল ডেভিড ওয়ার্নার এবং ট্রেভিস হেড। কিন্তু আসলে ওমানের বোলাররা যেভাবে আসলে তাণ্ডব চালাচ্ছিল, ট্রেভিস হেডের উইকেট নিয়ে সেইভাবে কিন্তু আসলে তাদেরকে পেছনে ফেলে দিয়েছে এবং এর পরপর কিন্তু আসলে মিচেল তাদের পরবর্তীতে মার্কাস স্টোয়নিস ভালো একটা দুইটা উইকেট নিয়ে আসলে তাদেরকে আসলে স্ট্রাইক রেটটা কমিয়ে দিয়েছিল, কিন্তু মার্কাস স্টোয়নিস আসলে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে ব্যাটিং এ। এবং আমরা যদি আজকে স্কোর কার্ডটা একটু দেখে নিই, ওমান এবং অস্ট্রেলিয়ার ম্যাচের, সেই ম্যাচের স্কোর কার্ডে দেখব অস্ট্রেলিয়া 164 5 উইকেট, ওমান 125 9 উইকেটে ম্যাচ সেরা মার্কাস স্টোয়নিস, যার কথা বলছিলাম, তিনি 67 অপরাজিত ছিল, 36টি বল খেলে 3 উইকেট নিয়েছে 19 রান দিয়ে। তবে অস্ট্রেলিয়ার মতো দলের ওমানের মতো দলের বিপক্ষে 164 রানে থেমে যাওয়াটা ওমানের বোলারদেরই একটু ক্রেডিট দেওয়া যায়। অবশ্যই ওমানের বোলারদের ক্রেডিট আছে, কারণ আপনি দেখেন যে ডেভিড ওয়ার্নার আর মার্কাস স্টোয়নিসই কিন্তু এই রানটা মূলত সংগ্রহ করেছে। ট্রেভিস হেড বা এরপরে যারা নেমেছেন তারা কিন্তু সেভাবে রান করতে পারেনি, 13-14 মধ্যে থেমে গেছে। ডেভিস ওয়ার্নার 50 অতিক্রম করেছে, মার্কাস স্টোয়নিস আপনি দেখলেন যে 36 বলে 67 রান করেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা 6টা যেটা দেখেছি, যে 6টা 6 কিন্তু মেরেছে মার্কাস স্টোয়নিস আর ডেভিড মেরেছে মাত্র একটা। বিপরীত যদি আমরা একটু দেখি যে বল কিন্তু খরচ করেছে 51, সেক্ষেত্রে 109.80 স্ট্রাইক রেট ছিল। সেক্ষেত্রে কিন্তু ডেভিড ওয়ার্নার ওইভাবে যেভাবে পারফর্ম করার কথা, আমরা যেটা দেখি যে এত অনেক বেশি বয়স হয়ে গেছে, ডেভিড ওয়ার্নার এখনো খেলে যাচ্ছেন, সেক্ষেত্রে তার ব্যাট থেকে আমরা যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম দেখে আসছি, আজকে হয়তো ওমানের মতো একটা দলের বিপক্ষে তার সেই পারফরমেন্স আমরা দেখতে পারিনি। মানে আমরা যেটা দেখি বা জেনে আছি যে 51 বল যদি ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটার খেলে থাকে, সেক্ষেত্রে রানটা 80-90 কাছাকাছি চলে যাওয়ার কথা। সেই জায়গায় ওমানের বিপক্ষে তার 56 রানে আটকে যাওয়াটা অবশ্যই ওমানের বোলারদের জন্য বেশ খানিকটা স্বস্তিদায়ক, কারণ অস্ট্রেলিয়া মতো দলের বিপক্ষে তারা খেলছে। আমরা মার্কাস স্টোয়নিসের আমরা দেখতে পাচ্ছি 67 রান করেছে, 36 বলে 186-এর উপরে তার স্ট্রাইক রেট, তিনি আসলে রানটা যেটা আসলে কমতে ছিল শুরুর দিকে, সেটাই আসলে শেষ দিকে তিনি ভরাট করে দিয়েছেন বলে বলা যায়, পুষিয়ে তুলেছেন। হ্যাঁ, মার্কাস স্টোয়নিস কিন্তু আজকে একটা ঘটনা ঘটিয়েছে, নিশ্চয়ই আপনিও জানেন, আইসিসির যে পার্কিং যে স্লটটা আছে, তার যে ছাদ, তার ছক্কাতেই কিন্তু ভেঙে গিয়েছিল এবং পরবর্তীতে বল খুঁজে না পাওয়াতে আবার ম্যাচ কর্তৃপক্ষ বল তাদেরকে দিতে হয়েছে। সেক্ষেত্রে আসলে আমরা যে একটা ম্যাচ দেখেছি আর এত বড় মোটামুটি সংগ্রহ একটা ভালোই হয়েছিল ওমানের বিপক্ষে, সেক্ষেত্রে মার্কাস স্টোয়নিসের অবদান কিন্তু অনবদ্য। আমরা ওমানের বোলারদের যদি কথা বলি, বিশেষ করে বিলাল খান এবং মেহরান খান, তারা দুজনের যে বোলিং অ্যাটাকটা ছিল, ওমানের মতো দল তারা এরকম দুজন বোলার পেয়েছে। এবং বিলাল খানকে আমরা যতটুকু জানি তিনি অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগও খেলেন, বাহমাতি পেসার। আজকে মেহরান খানের বলটা অবশ্যই অস্ট্রেলিয়া দলের জন্য স্বস্তিদায়ক ছিল না, এমনটাই মনে হচ্ছিল। অবশ্যই, কারণ মেহরান খান কিন্তু নামিবের বিপক্ষে 3টা উইকেট নিয়ে শেষ ডেথ ওভারে কিন্তু 2টা উইকেট নিয়ে ম্যাচটা মূলত তিনিই ঘুরিয়ে দিয়েছিলেন এবং সুপার ওভারে তার জন্যই মূলত সুপার ওভারটা গড়িয়েছিল, বিশ্বকাপের প্রথম সুপার ওভার। সেক্ষেত্রে আজকে যেভাবে আসলে এক্সপেক্ট করা হচ্ছিল যে মেহরান খান ওইভাবে অ্যাটাকিংয়ে আসবে, ওইভাবে কাজ করবে, কিন্তু ওইভাবে আমরা কিন্তু সেভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটারদের এগেনস্টে খেলতে দেখিনি, তার হয়তো বা একটু স্ট্রাগল করতে হয়েছে। আমরা অস্ট্রেলিয়া যে একাদশটা আমরা দেখেছি বা অস্ট্রেলিয়া যে স্কোয়াড নিয়ে এবার খেলতে এসেছে, সেই স্কোয়াডে বেশ কিছু তারকা ক্রিকেটার রয়েছে। মানে অস্ট্রেলিয়া টি-20 ঘরনের ক্রিকেটে যেমন খেলে থাকে, আজকের এই ম্যাচটাতে আমরা যতটুকু আশা করেছিলাম অস্ট্রেলিয়া হয়তো বা সেই ধরনের পারফরমেন্স ওমানের বিপক্ষে করতে পারেনি। তবে পরবর্তী ম্যাচে যেহেতু আজকে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ছিল ওমানের দ্বিতীয় ম্যাচ, ওমান প্রথম ম্যাচটা তারা সুপার ওভারে নামিবিয়ার বিপক্ষে হেরে গেছে। আমরা যদি পরের ম্যাচ নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে উগান্ডা এবং হচ্ছে পিএনজি, পাপুয়া নিউ গিনি, তাদের স্কোর কার্ডটা যদি খেয়াল করি রোশন, সেটা হচ্ছে যে পাপুয়া নিউ গিনি 77, খুবই লো স্কোরিং ম্যাচ ছিল। উগান্ডা এই 77 রান চেস করতে গিয়ে 7টি উইকেট হারিয়েছে। ম্যাচেরা রিয়াজাত আলী শাহ, তিনি 33 রান করেছেন 56 বলে। পাপুয়া নিউ গিনি উগান্ডা এবার প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে এবং সেখানে এসে দ্বিতীয় ম্যাচেই তারা জয় তুলে নিয়েছে।
এটা আসলে একটা অবিশ্বাস্য, কারণ আপনি দেখেন যে রিয়াজাদ আলী শাহ, তার বয়স কিন্তু বেশি না, 26 বছর বয়সী। সে কিন্তু আগের যে ম্যাচটা ছিল আফগানিস্তানের বিপক্ষে, সেখানে কিন্তু সে খুব বেশি রান করতে পারেনি, তার স্ট্রাইক ছিল 30-এর উপরে। আজকে স্ট্রাইক রেট যদি একটু কার্ডে দেখানো যেতে যায় আর কি, যে তার স্ট্রাইক রেট কিন্তু আজকে ছিল 54.54 বেশি 9-2। সেক্ষেত্রে কিন্তু তার ইকোনমি যদি বলি, বল খরচের ক্ষেত্রে 1 এবং রান তিনি করেছেন 33 এবং বল খরচ করেছেন 56। এইটাই কিন্তু রিয়াজাদ আলী শাহর ব্যাটেই কিন্তু ভরসা করে দল জয় পেয়েছে, আর কেউ কিন্তু সেভাবে রান পায়নি, যদিও এই রানটা আসলে সে খুব স্লোতে, মানে আসলে টি-20 ঘরানা যে ক্রিকেটটা সেটা দেখতে পারেনি, তারা উগান্ডা খেলতে পারেনি, কিন্তু দলের হয়ে যে কাজটা করার আলটিমেটলি সেই তিনিই করে দিয়েছেন। এবং এই রিয়াজাদ আলী শাহ ব্যাপারে অনেক সময় সমালোচনা হয় তিনি খুব স্লো খেলে, যেটা আজকেও খেলেছে। তবে আজকে তার এই খেলার ধরনটা উগান্ডাকে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পেতে সাহায্য করে, যেহেতু পাপুয়া নিউগিনি উগান্ডার থেকে একটু হলে অভিজ্ঞতা বেশি, কারণ তারা দ্বিতীয় বিশ্বকাপ খেলতে এসেছে এবং উগান্ডা প্রথমবারের মতো, এবং আমরা জানিও জিম্বাবুয়েকে হারিয়ে তারা বিশ্বকাপ খেলছে। আফ্রিকার একটি দল, অর্থনৈতিকভাবে তেমন একটা স্বাবলম্বীও না সেই জায়গা থেকে, এবং তারা প্রফেশনাল ক্রিকেটারও খুব একটা বেশি নেই। কারণ হচ্ছে এখানে যারা দেখি যে আমরা ফ্র্যাঙ্কো সুবুগা, তিনি উগান্ডার হয়ে খেলছেন, 4 ওভারে 2 উইকেট নিয়েছেন, 4 রান দিয়েছেন। ইকোনমিটা নিশ্চয়ই অবশ্যই প্রশংসার দাবিদার। অবশ্যই, কারণ আপনি কিন্তু জানেন নিশ্চয়ই যে এবারে শুধু এই ম্যাচে না বা এই আসরে না, টি-20 বিশ্বকাপে কিন্তু এই ওভারে একই মানে পরিসংখ্যান যদি বলি, এটা সবচেয়ে কম একটা ইকোনমি রেট। 4 ওভার বল করে 2 উইকেট নিয়ে তার ইকোনমি রেট 1। এটা আসলে অন্যান্য যে বলার আমরা বলে থাকি যে পরাশক্তি দলগুলো, সেই দলগুলোর বোলাররাও কিন্তু এরকম একটা রেকর্ড করতে পারেনি, যেটা আসলে তারা উগান্ডা প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে, বিশ্বকাপের চাপ নিয়ে, যদিও পাপুয়া নিউগিনি, তারপরেও যে চাপটা নিয়ে তারা খেলেছে এবং একটা রেকর্ড গড়েছে, এটা সত্যি প্রশংসনীয়। আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া, সেটা খুব একটা খারাপ বলার সুযোগ নেই, কারণ এরকম আমরা দেখেছি, বিশেষ করে আমাদের দেশে আমরা আসলে প্রথম বিশ্বকাপ যখন খেলেছি আমরা 99 বিশ্বকাপ, তখন আমরা বড়টি জয় পেয়েছিলাম, অনেকটা সেরকমই তারা এত বড় টিম পাকিস্তানের বিপক্ষে আমরা যেমন জয় পেয়েছিলাম সেরকম হয়তো বা জয় না পাপুয়া নিউগিনির বিপক্ষে। তারপর উগান্ডা আসলে ক্রিকেটেরটা আসলে কতটুকু ধারণ করে সেটা একটা সক্ষমতা আমরা দেখতে পেলাম। আরেকটা বিষয় রসন, বিশ্বকাপের বাইরে একটা বিষয় হচ্ছে বিশ্বকাপ খেলতে এবার প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে 2টি দেশে খেলা হচ্ছে, এবং যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, এবং সেজন্য বেশিরভাগ ক্রিকেটার বা দলকে বিভিন্নভাবে সফর করতে হয়। সেই সফরের বিষয়টা যদি আমরা খেয়াল করি, এবার কেমন সফর রয়েছে, বিশেষ করে বাংলাদেশের সফরটা কেমন ছিল সেই বিষয়টা যদি রসন আমরা দেখি, বাংলাদেশ ৯,৯২১ কিলোমিটার, যেটা সর্বোচ্চ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ডি গ্রুপে কিন্তু 3-4টা দলই কিন্তু তাদের সফরতর দিক দিয়ে এগিয়ে আছে। দক্ষিণ আফ্রিকা যদিও আসলে নিচে দিকে আছে, কিন্তু ডি গ্রুপে যেহেতু ভেন্যুগুলো আলাদা আলাদা ভেন্যুতে তাদের খেলা হচ্ছে, সাথে ওয়ার্ম আপের ম্যাচগুলো ছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের সফরতটাই বেশি দেখা যাচ্ছে। এবং যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের পরে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল, এই দলগুলোই একই গ্রুপে রয়েছে, তাদের সফরটাও একই। তবে বাংলাদেশের সফর নিয়ে আরেকটা ভারতের সফর, ভারতকে দেখতে পাচ্ছি 1717 কিলোমিটার, সে জায়গায় বাংলাদেশ ৯,৯২১, প্রায় কয়েক গুণ, প্রায় ৭,০০০-এর বেশি তফাৎ কিন্তু দেখা যাচ্ছে। কারণ বাংলাদেশ কিন্তু আপনি দেখবেন যে ডালাস থেকে নিউ ইয়র্ক থেকে আবার চলে যাবে সে ওয়েস্ট ইন্ডিজে আবার 2টা ভেন্যু, সেক্ষেত্রে তাদের অনেক বেশি সফর করতে হচ্ছে। তার আগে কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ, তারও আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং সিরিজ খেলেছে, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি ভ্রমণ করে ফেলেছে। এবং আপনি দেখবেন বিশ্বকাপের আগে তাদের কিন্তু প্রায় এরকম ভ্রমণ করতে হয়, আমরা এর আগের বিশ্বকাপগুলো তো তাদেরকে দেখেছি। এবং ক্রিকেটারদের যে মানে এই যে ভ্রমণ সফর নেওয়ার, ক্লান্তি নেওয়ার, এটা আসলে তাদের অ্যাডজাস্ট করতে একটু কষ্টই হয়ে থাকে। ক্লান্তির বিষয় একটা রয়েছে, বিশেষ করে এতগুলো আমরা সফর আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে কম সফর যাদের রয়েছে এবারে বিশ্বকাপে ইংল্যান্ডের সফরটা নিশ্চয়ই মাত্র 505 কিলোমিটার। হয়তোবা তারা খুব একটা নিজস্ব গণ্ডির মধ্যে বা খুব কম গণ্ডির মধ্যে তারা ম্যাচগুলো খেলবে। তবে সবসময় একটা সমালোচনা হয় যে ভারতকে বেশি সুবিধা দেখে ভারতের সফর কম, কিন্তু সেক্ষেত্রে এবার বিশ্বকাপে দেখতে পাচ্ছি 505 কিলোমিটার ইংল্যান্ডকে সফর দেওয়া হয়েছে। সবচেয়ে কম সফর করে তারা বিশ্বকাপ খেলো। আমরা ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডা, সবার যে সফরের বিষয়টা দেখি, নামিবিয়ারও কম রয়েছে, নিউজিল্যান্ডেরও কম রয়েছে। যারা এক গ্রুপে পড়েছে তাদের আসলে ওই সফরটা, যারা ওয়েস্ট ইন্ডিজে আছে বা এক সীমানার মধ্যে আছে, তাদের কিন্তু বেশি ট্রাভেল করতে হচ্ছে না। মানে যারা শুধু ওয়েস্ট ইন্ডিজে খেলবে তাদের আসলে ট্রাভেলটা কম হয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে ইউএস প্লাস ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়ার্ম আপের ম্যাচগুলো আসলে ধরা হচ্ছে, সেক্ষেত্রে আসলে তাদের ট্রাভেলটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এটা আসলে অনেকটা খেলার মধ্যে প্রভাব পড়ার সুযোগ রয়েছে, কারণ আমরা জানি যে আইপিএল যখন চলে তখন অনেক ক্রিকেটার
এক ম্যাচ শেষ করার পর রাতের বেলায় আবার অন্য একটা জায়গায় চলে যায়, সেক্ষেত্রে ভ্রমণ ক্লান্তির একটা বেশ বড় একটা প্রভাব ম্যাচে আমরা দেখতে পারি। বিশ্বকাপে এবার যেহেতু প্রথমবারের মতো দুটি দেশে খেলা হচ্ছে, অবশ্যই একটা ভ্রমণ ক্লান্তির ছাপ আমরা ম্যাচগুলোতে দেখার সুযোগ রয়েছে। শ্রীলঙ্কা কিন্তু গত কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে শ্রীলঙ্কার হোটেলটা বেশ দূরত্ব, ঘন্টাখানেকের দূরত্ব আছে, তারপর তাদের ম্যাচ শেষ করেই অন্য একটা ফ্লাইট ধরতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে খেলার মধ্যে যেটা মনোযোগ দেওয়ার বিষয়টা থাকে সেটা কিন্তু তারা না দিয়ে পরবর্তী ফ্লাইট ধরার বিষয়ে তাদের একটা চাপ তৈরি হয়ে যায়। এটা কিন্তু আসলে খেলার মধ্যে আমরা দেখে থাকি এই প্রভাবটা আমরা দেখি। রওশন, একটা বিরতির সময়, বিরতির পর আমরা আজকে রাতে আরেকটি ম্যাচ রয়েছে, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রথম ম্যাচ এবং যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচ, সেই বিষয়ে আলোচনা করব। বিশেষ করে এই পর্যায়ে নিচে ছোট একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত বিশ্বকাপের বিশেষ আয়োজন 20 কুড়িতে। আমরা কথা বলছিলাম শরীফ রওশনের সাথে যে সফর নিয়ে কথা বলছিলাম, এর আগে উগান্ডার ম্যাচ নিয়ে কথা বলছিলাম, ওমানের ম্যাচ নিয়ে কথা বলছিলাম। এইবার বিরতির আগে যেটা বলছিলাম যে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের আজকে একটি ম্যাচ রয়েছে। পাকিস্তান এখনো পর্যন্ত বিশ্বকাপে খেলতে নামেনি। পাকিস্তান আমরা জানি দ্বিতীয় বিশ্বকাপে 2009 সালে টি-20 চ্যাম্পিয়ন হয়েছিল, এরপরে আর টি-20তে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার যে দলটা নিয়ে এসেছে সেই দলটা কতটুকু ভরসা রাখতে পারে বলে মনে হচ্ছে? অনেক বেশি ব্যালেন্স একটা দল আমার মনে হচ্ছে। তারপরে আসলে যেহেতু নিউ ইয়র্কে তাদের প্রথম খেলাটা হবে হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেক্ষেত্রে সেইভাবে আমার মনে হচ্ছে যে তাদের স্কোয়াড দেখে মনে হচ্ছে বেশি তারা পেসার নিয়ে ট্রাভেলটা করে ফেলেছে। সেক্ষেত্রে আসলে যেহেতু যুক্তরাষ্ট্রে খেলা হবে, তাদের ওই হয়তোবা ওই পরিকল্পনাতে তারা পেসার নিয়েছে। শাহিন শাহ আফ্রিদি আছে, হ্যারি স্ট্রোফ আছে, নাসিম শাহ আছেন এবং আব্বাস আফ্রিদিকেও আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আসলে বাবর আজম বা অধিনায়ক আছে, ব্যাটিং লাইনআপটাও খুব একটা খারাপ না। মোহাম্মদ রিজওয়ান আছেন, ইফতেখার আহমেদ আছেন, সবাই আসলে মোটামুটি যে দলের যে একটা ভারসাম্য, একটা ভালো স্কোর করার জন্য ব্যাট সাইড বা বোলিং সাইড সব সাইডে আসলে ভালো একটা ব্যালেন্স রেখেই দল গঠন করেছে। টি-20তে যেরকম পাকিস্তান আনপ্রেডিক্টেবল, পাকিস্তান গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে হেরে গিয়েছিল, এবং এবারের বিশ্বকাপে পাকিস্তানের যে দলটা রয়েছে, আপনি যদি কয়েকজন স্পেশাল ক্রিকেটারের কথা যদি আপনাকে, বিশেষ করে বাবর আজম, ফখর জামান, রিজওয়ান এবং মোহাম্মদ আমির, বা যে পেস বোলিং অ্যাটাকটা রয়েছে পাকিস্তানের, সেই বিষয়ে যদি আমরা একটু দেখতে চাই, বাবর আজমের এইবার এখন পর্যন্ত টি-20 ক্যারিয়ারে বাবর আজমের রান কেমন ছিল? 3987, স্ট্রাইক রেটটা নিশ্চয়ই খেয়াল করেছেন 129-এর উপরে, এবং 50 রয়েছে 36টি, 103টি, সব সেরা রান 122 রান। তিনি বরাবরই আসলে বিশ্ব ক্রিকেটে আসলে যদি বলে অন্যতম ব্যাটারদের মধ্যে কিন্তু আমরা মানে তাকে গণনা করা হয়ে থাকে। বড় বড় দল যদি বলেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা ভারত, তাদের আসলে বাবর আজমকেই প্রথম পিকটা করা হয়ে থাকে। আসলে অধিনায়কত্বের সাথে সাথে তিনি যে ব্যাটিং সাইডটা আসলে তাকে সামলান, বা মাঠের যে অধিনায়কত্বের কখন কোন জায়গায় কাকে খেলাতে হবে সেই সাইডটাও কিন্তু তিনি খুব ভালো বোঝেন। এবং তাকে নিয়ে কিন্তু মাঝখানে একবার সমালোচনা হয়েছিল যে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টা তার সরিয়ে যাওয়ার, কিন্তু তারপরে এই সবকিছু প্রেশার নিয়েও কিন্তু যেভাবে দলকে গুছিয়ে আসলে তিনি বিশ্বকাপে এসেছে, এটা অনেক বড় একটা পাওয়া থাকবে। হয়তোবা দর্শকরা তার থেকে এবার অন্য কিছু আশা করবে, প্রত্যাশা থাকবে। এবং বাবর আজমের অধিনায়কত্ব ফিরে পাওয়াটা বেশ একটা চমৎকৃত ছিল, কারণ বিশ্বকাপের আগে মোহাম্মদ রিজওয়ানের কথা আমরা নিশ্চয়ই বলছিলাম একটু আগে। মোহাম্মদ রিজওয়ান কতটা ভরসা রাখতে পারে ব্যাটিং ইউনিটে পাকিস্তানের হয়ে? 97 ম্যাচ, স্ট্রাইক রেটটা নিশ্চয়ই টি-20তে বেশ প্রভাব রাখতে পারে। 128-এর উপরে, 50-28টি, একটি সেঞ্চুরি রয়েছে, 104 নট আউট সর্বোচ্চ, গড় রানটা 50-এর কাছাকাছি প্রতি ম্যাচে। দলের দুর্বলতা কিন্তু তাদের আসলে মোহাম্মদ রিজওয়ান বা বাবর আজম বা ফখর জামান যারা আসলে খেলে থাকেন উপরের দিকে টপ অর্ডার, সেক্ষেত্রে তাদের কিন্তু দলের যদি বলি যে ম্যাচ টার্নিং বা দলের খারাপ সময় কিন্তু তারাই মূলত হালটা ধরে থাকেন এবং বড় স্কোর গড়ে দলকে চ্যালেঞ্জিং একটা স্কোর গড়ে দেন প্রতিপক্ষের জন্য ফাইট করার জন্য। সেক্ষেত্রে আসলে তাদের যদি স্ট্রাইক রেট বলি 128, এটা খুবই একটা মানে ভরসাপূর্ণ একটা স্ট্রাইক রেট আমরা দেখতে পাচ্ছি। টপ অর্ডার ব্যাটার যারা রয়েছে পাকিস্তানে, তারা নিশ্চয়ই একটা বড় দায়িত্ব পালন করতে হবে যদি পাকিস্তান বড় একটি স্কোর করতে চায়। আমাদের ফখর জামান, তাকে নিয়ে আমরা যদি কথা বলি, ফখর জামানের যে বর্তমান অবস্থান, তার গড়টা নিশ্চয়ই আসলে রিজওয়ান কিংবা বাবর আজমের মতো নয়, তবে স্ট্রাইক রেটটা খুব একটা খারাপও নয়। তার কম বলে রান করার একটা সক্ষমতা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তার স্ট্রাইক রেটটা। তার 11 বার করেছেন, কিন্তু 100 যদিও এখন পর্যন্ত একটাও সেঞ্চুরি তার হয়নি, কিন্তু সেরা সর্বোচ্চ কিন্তু তিনি খুব ভালোই আছে, 91 রান। সেক্ষেত্রে এবারও কিন্তু প্রথম যেহেতু আমাদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ আছে পাকিস্তানের, সেক্ষেত্রে তাকে হয়তো
আধিপত্য বা ওয়ান ডাউন বা ওপেনিংয়ে আসলে আমরা দেখতে পারি এবং যদি বলা হয় রওশন যে টি-20-তে যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা লেগ স্পিনার। আমরা যদি দেখতে পারি পাকিস্তানের এরকম একজন ক্রিকেটার রয়েছে সাদাব খান, তিনি অলরাউন্ডার প্লাস লেগ স্পিন, ব্যাটিংটা তিনি ভালো করে থাকেন। তার যদি আপনি রানটা দেখেন 665, স্ট্রাইক রেটটাও বেশ ভালো, অন্যান্য আগের তিনজনের থেকেও বেশ ভালো, 140-50 রয়েছে একটি, এবং পাশাপাশি তিনি লেগ স্পিন বোলিংও করে থাকেন। যেহেতু তিনি মানে মিডল অর্ডারে খেলে থাকেন, সেক্ষেত্রে আসলে তার এই রানটা বা দলের হয়ে আসলে তার ভূমিকাটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আসলে মোটামুটি রান হিসেবে টি-20 ফরম্যাটটা আমার মনে হয় খুবই ভালো একটা বিষয়। রওশন, আপনি বলছিলেন শুরুতে পাকিস্তানের স্কোয়াডটাতে বেশিরভাগই পেস বোলার, তারা পেসের উপরে বেশ ভরসা আছে। এর মধ্যে যদি শাহিন শাহ আফ্রিদি, নতুনভাবে আমরা যদি পরিচয় করে দিই মোহাম্মদ আমিরকে, তিনি অনেকদিন পর দলে ফিরেছেন, বিশ্বকাপের আসরে স্কোয়াডে রয়েছেন, মাঝখানে তিনি নানা জটিলতায় পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন। আমিরের বর্তমান টি-20 ক্যারিয়ারটা যদি আমরা খেয়াল করি, নিশ্চয়ই যে কোনো আমিরকে আমরা যেরকম শুরুতে দেখেছিলাম, তার সেই ধার, বোলিংয়ের ধারটা নিশ্চয়ই তিনি দেখতে পাচ্ছেন। তার বোলিংয়ের যে স্ট্যাটটা সেটার উপর 57 ম্যাচ, 64 উইকেট, ইকোনমি 7-এর উপরে একবার 4 উইকেট পেয়েছে। কিন্তু আমার একটা এখানে মানে কথা বলার আছে, সেক্ষেত্রে পেসারদের কিন্তু মানে তারা খুব কম রান দিবে প্রতি ওভার, যেটা স্পিনাররা খুব বেশি রান দিয়ে ফেলে। সেক্ষেত্রে কিন্তু আমিরের ইকোনমি রেটটা 7.21 একটু বেশি আমার মনে হয়েছে, তার নামের পাশে সেটা একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে এইবারে যেহেতু যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ, তার মতোই আসলে তিনি যেই পিচে খেলতে আসলে বেশি অভ্যস্ত, বা পেস গতিটা যেভাবে পেস যেই উইকেটে বেশি ধরে সেই উইকেটে যেহেতু খেলা হবে, আমার মনে হয় ইকোনমি রেটটা প্রথম ম্যাচ অন্তত আমরা খুব চমকের মধ্যে কিছু একটা প্রত্যাশা করা যাচ্ছে। বর্তমান সময়ে আমিরের পাশাপাশি যদি পেস ইউনিট আমরা সবসময় চিন্তা করি শাহিন শাহ আফ্রিদির কথা, শাহিন শাহ আফ্রিদির যে বোলিং, পেস, গতি বা তার যে সুইং, সেটা কিন্তু প্রতিপক্ষের যে কোনো ব্যাটারের জন্য একটু হলেও চিন্তার বিষয়। শাহিন শাহ আফ্রিদি কিছুদিন আগে অধিনায়কত্ব করেছে পাকিস্তানের 65 ম্যাচে 91 উইকেট, 7-এর উপরে তারও ইকোনমি, তবে তার উইকেট সংখ্যাটা বেশ প্রশংসনীয়। তার হাইট অনুযায়ী তিনি কিন্তু যেভাবে বল করে, তার বলের গতি কিন্তু 140-এর উপর থাকে। সেক্ষেত্রে আসলে প্রতিপক্ষ দলের ব্যাটারদের জন্য সেই বল ফেস করা, আবার বল ফেস করে টাইমিং মেনে আসলে 4 ছক্কা পেটানো বা নিজেদেরকে ধরে রাখা, সেটা কিন্তু অনেক বেশি একটা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু শাহিন শাহ আফ্রিদিকে আমরা খুব বেশি দেখি যে ডেথ ওভারে বা তাকে দিয়ে শুরু করানোর, ব্রেক থ্রু এনে দেওয়ার যে বিষয়টা, তাকে দিয়ে আসলে আমরা বেশি ভাগ সময় পেয়ে থাকি। শুরুতে যখন পাকিস্তান শুরু করে পাওয়ার প্লেতে 6 ওভারে যখন সার্কেলটা মেনটেন করা হয়, দুটোই প্লেয়ার সার্কেলের বাইরে থেকে, সেই জায়গায় শাহিন শাহ আফ্রিদির নতুন বলের যে প্রভাবটা, সেটা নিশ্চয়ই পাকিস্তান দল সবসময় নিতে চাইবে। কারণ শাহিন শাহ আফ্রিদির কাছে আশা করে এই 6টি ওভারের মধ্যে 3টি ওভার বা 2টি ওভার শাহিন শাহ আফ্রিদি খুব কম রান দিয়ে তিনি কয়েকটি উইকেট যদি নিতে পারেন টপ অর্ডারের প্রতিপক্ষের। আমরা পাকিস্তান নিয়ে কথা বলছিলাম, আমরা যদি তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কথা বলি, তারা প্রথম ম্যাচে আমরা জানি কানাডার বিপক্ষে 194 রান চেস করে তারা জিতেছে। নিশ্চয়ই খুব সহজে জিততে পারবে সেটা বলা যাবে না এখন পর্যন্ত। নিশ্চয়ই, এর আগে কিন্তু বাংলাদেশের বিপক্ষে যে 3 ম্যাচের 2-1 ব্যবধানে জিতেছে, সেটাও কিন্তু তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন দেশের অভিবাসী যারা আছে তারা কিন্তু এখানে খেলছেন। সেক্ষেত্রে আসলে আমরা কোরি অ্যান্ডারসনকে দেখতে পাচ্ছি, অনেক বড় একটা নাম, নিউজিল্যান্ডের ব্যাটার, তিনি অনেকদিন ধরে খেলেছেন, অলরাউন্ডার এবং পেস বোলিং, বামহাতি পেস বোলিং করে থাকেন। এক্স্যাক্টলি, অনেকদিন ধরে খেলেছেন এবং নিউজিল্যান্ডে তো হয়ে খেলেছেনই, যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকেও কিন্তু যুক্তরাষ্ট্রকে যেভাবে দেওয়ার কথা সেভাবেই দিচ্ছেন। এবং আমরা এরপর দেখতে পারি যে হারমিত সিং, তিনিও কিন্তু খুব ভালো খেলেন, তিনি সম্ভবত আমার জানা মতে ভারতীয় একজন ক্রিকেটার। সেক্ষেত্রে তারও আসলে অবদান দলের হয়ে অনেক বেশি। অ্যারন জনস আছে, অ্যারন জনস কিন্তু আমাদের রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন, যদিও সেভাবে তিনি রংপুর রাইডার্সের হয়ে ম্যাচে খুব বেশি মাঠে নামার সুযোগ পাননি, আলো ছড়াতে পারেনি। আমরা যদি আপনি যেটা বলছিলেন, এই যে এই কয়েকজন, হারমিত সিং, আলী খান, তিনি পাকিস্তানের ক্রিকেটার, এই ক্রিকেটারদের যদি অতীত নিয়ে চিন্তা করি, তারা পাকিস্তান এবং ভারতের অনূর্ধ্ব-19 বা বয়সভিত্তিক জাতীয় দল থেকে খেলে তারা যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছে এবং তারা অভিবাসী নিয়ে তারা সেখানে খেলছে। বিশেষ করে আমরা যদি স্টিভেন টেইলরের কথা বলি, তিনি যুক্তরাষ্ট্রের ক্রিকেটার, তিনিও গত ম্যাচে তারা একটা বিধ্বংসী ইনিংস খেলেছে কানাডার বিপক্ষে, আপনি নিশ্চয়ই দেখেছেন। নিশ্চয়ই, আরেকজন কিন্তু আছেও যে অধিনায়কত্ব করছেন, মোনাক প্যাটেল, তিনিও কিন্তু ভারতের হয়ে একজন, ভারতে ছিলেন, তারপরে হচ্ছে তিনি অধিনায়কত্ব নিয়ে ওখানে গিয়েছেন। এবং সবচেয়ে যে বড় কথা, আমরা কিন্তু একটা যুক্তরাষ্ট্রের যে আমরা আসলে বলছি যে প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে, বাছাই পর্ব না যেই আসলে তারা যেহেতু আয়োজক দেশ, সেই ক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রের যে পারফরমেন্সটা আমরা দেখছি সেটা আসলে প্রশংসার। এবং আমরা মনে করছি যে পাকিস্তানের বিপক্ষে আজকে এটা খুব একটা চ্যালেঞ্জিং একটা
ম্যাচ হবে। এবং যুক্তরাষ্ট্রে যে কথাটা বললেন যে অভিবাসী নির্ভর দল পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার বিপক্ষে খেলবে, তারা ভারতে এই গ্রুপে রয়েছে, ভারতের কয়েকটি ক্রিকেটারের বিপক্ষে তারা খেলবে, হয়তো বা দুর্দান্ত একটি ম্যাচের অপেক্ষা করছে আজকে রাতে, যেটা পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হবে। আর রওশন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে সময় দেওয়ার জন্য। এ ছিল 20 কুড়ির আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।